আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম স্যার, শোনা যাচ্ছে? আচ্ছা, ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, আজকের ক্লাসটা ছোট হবে। আজকের যে টপিকটা সেটাও ছোট একটা টপিক, এবং ক্লাসটাও ছোট করব, মানে একবারেই শেষ করব আর কি। সেকেন্ড বার আবার তোমাদের জয়েন করতে হবে না। অলরেডি 7-8 মিনিট গেছে, আমরা 30 মিনিটের ভিতরেই শেষ করব। আচ্ছা, একটু দেখো, আমরা তোমাদের আজকে কারো ইমপ্রুভমেন্ট ছিল নাকি রিডিং স্কিলে, সরি রাইটিং স্কিলে? নো স্যার। আমরা আমাদের আজকের যে কোশ্চেনটা সেটা হচ্ছে এইটা, আমরা এইটা নিয়ে পড়ব। রাইট অ্যান এসে অন দ্য ইংলিশ রিফরমেশন মুভমেন্ট। ইংলিশ রিফরমেশন যে মুভমেন্ট সেইটার উপরে একটা এসে লিখতে হবে। সো এটা খুব বেশি বড় টপিক না, কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আরেকটা বিষয় হচ্ছে যে আমি অনেক বই দেখলাম যে বইগুলোতেও এইটা সম্পর্কে খুবই শর্ট ইনফরমেশন দেওয়া আছে। আবার নেটেও ঘাটাঘাটি করলাম, সব জায়গাতেই খুব ছোট ইনফরমেশন। তো ব্যাপারটা হচ্ছে যে এই প্রশ্নটা তোমরা যখন পরীক্ষার খাতায় লিখতে যাবা তখন খুব বেশি বড় হবে না, বাট যতটুকু লিখবা ততটুকু যদি এক্স্যাক্ট লিখতে পারো তাহলে দেখবা হচ্ছে ভালো মার্কস আসছে। তোমরা যত জায়গায় ঘাটাঘাটি করবা নেটে বা অন্যান্য জায়গায়, দেখবো ঘুরে ফিরে একই কথা এবং খুবই ছোট একটা মানে অংশকেই আলোচনা করছে বারবার। সো এটাতে কনফিউজড হয়েও না যে এটা ছোট বা এত এটা সেটা কি। তোমরা সবসময় মাথায় রেখো যে এই টার্মটাই ছোট। ব্যাপারটা এরকম যে এলিজাবেথান এজ, তারপর রেনেসান্স এজ, এরপরে জ্যাকোবিয়ান, তারপরে পিউরিটান, আরও বেশ কিছু এজ ছিল। সেটারই মাঝখানে কয়েকটা টার্ম রয়েছে, একটা হচ্ছে রিফরমেশন মুভমেন্ট, একটা হচ্ছে হিউম্যানিজম মুভমেন্ট বা হিউম্যানিজম, তারপরে প্রোটেস্ট্যান্টিজম, ক্যাথলিসিজম, এইগুলো, এবং সেইগুলোর ভেতর থেকে একটা টার্ম, এটা হচ্ছে রিফরমেশন। রিফরমেশনটা একটা ছোট টার্ম, খুব বেশি বড় কিছু না। তো আমাদের এই টার্মটা নিয়ে আমরা এবার আলোচনা করব, এবং টার্মটা যেহেতু ছোট আমাদের আলোচনাটাও হবে ছোট। 30 মিনিটের ভেতরে আমাদের এই ক্লাসটা শেষ হয়ে যাবে। তো আজকে আমিও দীর্ঘায়িত করব না, একটু শারীরিক সমস্যা আছে। আমি যেটা বলেছিলাম এর আগে যে ঠান্ডা লাগার যে সমস্যাটা, এটা বেশ ভালোভাবেই লেগেছে। ওকে, আমি দেখাই তাহলে তোমাদেরকে। আমি বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন নিয়ে একটা ছোট ডক তৈরি করেছি যাতে তোমাদেরকে বোঝাতে পারি জিনিসটা। আশা করি তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ। দেখো, প্রশ্নটা আমাদের হচ্ছে রাইট অ্যান এসে অন দ্য ইংলিশ রিফরমেশন মুভমেন্ট। রিফরমেশন আমরা শুরুতেই বলে দিচ্ছি, রিফরমেশন হচ্ছে একটা মুভমেন্ট বা একটা আন্দোলন, একটা জাগরণ। এবং এইটার উদ্দেশ্য ছিল রিফর্ম করা, অর্থাৎ একটা জিনিস আছে সেই জিনিসটাকে ভেঙে চুরে আরেকটা নতুনভাবে, মানে ওই জিনিসটাকে নতুনভাবে তৈরি করা। সো সেটাই আমরা এবার জানবো। ভূমিকায় আমরা একটু দেখি, বা রিফরমেশন জিনিসটা কি সেটা একটু দেখি। দেখো, দ্য ইংলিশ রিফরমেশন ওয়াজ এ রিলিজিয়াস মুভমেন্ট। ইংলিশ রিফরমেশন যেটা, সেটা ছিল একটা ধর্মীয় আন্দোলন দ্যাট টুক প্লেস ইন 16th century ইংল্যান্ড, যেটা ইংল্যান্ডে প্রায় 1600 শতকে এটা হয়েছিল। হোয়েন দ্য চার্চ অফ ইংল্যান্ড ব্রোক অ্যাওয়ে ফ্রম দ্য অথরিটি অফ দ্য পোপ, যে সময়টাতে ইংল্যান্ডের যে চার্চ সেটা অথরিটি অফ পোপ, অর্থাৎ তোমার রোমের যে চার্চ সেই চার্চ থেকে ভেঙে ইংল্যান্ডের চার্চ মানে হয়েছিল আর কি। সেটার কথা বলছে যে পোপের অথরিটি থেকে বের হয়ে এসে ভেঙে এই ইংল্যান্ডের চার্চটা গঠিত হয়েছিল। অ্যান্ড দ্য রোমান চার্চ, ক্যাথলিক মানে রোমান ক্যাথলিক চার্চ, এই কথাটাই বলছে যে রোমান ক্যাথলিক চার্চ থেকে ভেঙে এসে এবং পোপের কন্ট্রোল থেকে ভেঙে এসে এই ইংল্যান্ডের যে চার্চ সেটা প্রতিষ্ঠিত হয়েছিল।
These events were in parts associated with the wider European Protestant Reformation. এই যে ঘটনাটা, এই যে এক চার্চ থেকে বের হয়ে এসে আরেক চার্চে যে তৈরি হলো বা এস্টাবলিশ হলো, এটা মূলত পুরো ইউরোপেরই একটা তৎকালীন একটা আন্দোলন চলছিল, সেটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট রিফরমেশন। তো এই প্রোটেস্ট্যান্ট রিফরমেশনের একটা অংশ হচ্ছে বা একটা যোগসূত্র রয়েছে এই ইংলিশ রিফরমেশনের। এই প্রোটেস্ট্যান্ট রিফরমেশনটা আবার কি? এ রিলিজিয়াস অ্যান্ড পলিটিক্যাল মুভমেন্ট। এটা ছিল একটা ধর্মীয় এবং রাজনৈতিক একটা মুভমেন্ট দ্যাট অ্যাফেক্টেড দ্য প্র্যাকটিস অফ ক্রিশ্চিয়ানিটি ইন ওয়েস্টার্ন অ্যান্ড সেন্ট্রাল ইউরোপ। যেটা অ্যাফেক্ট করেছিল, প্রভাবিত করেছিল যারা ক্রিশ্চিয়ান ছিল ওই সময়টাতে, তাদের যে প্র্যাকটিস, ধর্মীয় প্র্যাকটিস, সেই প্র্যাকটিসগুলোকে, এবং সেটা বিশেষ করে ইস্টার্ন ওয়েস্টার্ন সব, মানে পুরো ইউরোপটাকেই নাড়া দিয়েছিল। তোমরা হয়তো জানো বা এর আগে আমি আলোচনা করেছি হয়তো, সেটা হচ্ছে যে রিফরমেশন টার্মটার আরো বেশ কিছু ঘটনা বা নিয়ে আরো বেশ কিছু ঘটনা রয়েছে এর পেছনে। যেমন হেনরি টু, ওই সময়ের কিং, তার বিয়ে করতে চাওয়া, তারপরে হচ্ছে এই প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিক যে চার্চ, তাদের দুই চার্চের ভেতরে যে দ্বন্দ্ব, এই দুইটা আসলে মেইন কারণ। এবং ওইখান থেকে শুরু হয়ে বিয়ে করতে চাওয়া থেকে শুরু করে মূলত এটাকে আরো ওয়াইডার হয়েছে আর কি এই আন্দোলনটা। তো আমরা এর বিহাইন্ডে, অর্থাৎ এই যে রিফরমেশন, সেই রিফরমেশনের বিহাইন্ডে বেশ কিছু কারণ খুঁজে বের করব, এবং সেই কারণগুলো হচ্ছে, এখানে অনেকগুলি কারণ রয়েছে। আমরা শুরুতেই আমরা দেখি, দেখো রিজন অফ রিফরমেশন, রিফরমেশনের কারণসমূহ। Causes included the invention of the printing press. আচ্ছা, রিফরমেশনের যতগুলো কারণ ছিল তার ভেতরে একটা হচ্ছে ওই সময় প্রিন্টিং প্রেস এর ইনভেনশন হয়েছিল, আবিষ্কার হয়েছিল। তো এটা একটা কারণ। কিভাবে কারণ, এটা আমরা নিচের দিকে জানতে পারবো। ইনক্রিজড সার্কুলেশন অফ বাইবেল, এবং বাইবেল ওই সময় অনেক প্রচার করা হয়েছিল, বাইবেলটার প্রচার করা হয়েছিল, তো এটাও একটা কারণ। অ্যান্ড দ্য ট্রান্সমিশন অফ নিউ নলেজ, এবং নতুন নলেজ এবং আইডিয়ার যে ট্রান্সমিশন হয়েছিল অ্যামং স্কলার্স, ওই সময় যারা স্কলার ছিল, জ্ঞানীগুণী ব্যক্তি ছিল, তাদের ভেতর নতুন ধরনের জ্ঞান এবং আইডিয়ার হচ্ছে বিস্তার লাভ করেছিল, সে এটাও একটা কারণ হচ্ছে রিফরমেশনের। দ্য আপার অ্যান্ড মিডল ক্লাসেস অ্যান্ড রিডার্স ইন জেনারেল, এবং আপার এবং মিডল ক্লাসরা তারা লিটারেট হয়েছিল এবং সবাই রিডার হয়েছিল। রিডার বলতে পড়ুয়া হয়েছিল। কিসের পড়ুয়া, কেমন করে পড়ুয়া, এটা আমি একটু ব্যাখ্যা দেব, তার আগে এইগুলো আমরা একটু জেনে আসি। রিলিজিয়াস কজেস, এইটার ভেতরে রিলিজিয়াস কজ ছিল। রিলিজিয়াস কজের আবার দুইটা পয়েন্ট এখানে, এগুলো আসলে আলোচনা, এটাই আলোচনা, এর বাইরে আর আলোচনা করার মতো এরকম কিছু নাই। তো রিলিজিয়াস কজেসটা কি ছিল? ওই সময়ের করাপ্ট ফিনান্সিয়াল প্র্যাকটিস বাই দ্য পোপস অ্যান্ড দ্য হায়ার ক্লার্জি। ওই সময় রোমান ক্যাথলিক চার্চের অধীনে যে পোপ ছিল, সেই পোপ এবং ওইখানকার যে আরও যে ধর্মযাজকরা ছিল উচ্চ শ্রেণীর, তারা কি করতো, ফিনান্সিয়াল প্র্যাকটিসটা তারা মানে তারা ফিনান্সিয়ালি করাপ্টেড ছিল, দুর্নীতিগ্রস্ত ছিল। তো এটা হচ্ছে তাদের একটা কারণ। রিফরমেশনের আমরা আগেই বলছি যে রিফরমেশন হয়েছিল বলতো রিফর্ম করেছিল তারা, নতুন করে এই রোমান ক্যাথলিক চার্চ থেকে বের হয়ে এসে তারা ইংল্যান্ডে একটা চার্চ প্রতিষ্ঠা করেছিল। যারা প্রতিষ্ঠা করলো তারা হচ্ছে প্রোটেস্ট্যান্ট, কারণ তারা প্রোটেস্ট করেছিল কাদের এগেনিস্টে? ক্যাথলিক চার্চের এগেনিস্টে। সো এই প্রোটেস্ট্যান্টরা কেন প্রোটেস্ট করেছিল বা কেন রিফর্ম করলো? কারণ হচ্ছে ওই সময় ক্যাথলিক চার্চের আন্ডারে, ক্যাথলিক চার্চ যে পোপের আন্ডারে ছিল এবং সেখানকার যে আরো যে ধর্মযাজকরা যারা ছিল, তারা সবাই দুর্নীতিগ্রস্ত ছিল টাকা পয়সার ক্ষেত্রে। তারপরে ছিল হচ্ছে স্যাক্রামেন্টস ওয়ার অফেন সেলিব্রেটেড মিনিংলেসলি। স্যাক্রামেন্ট বলতে ধর্মীয় যে আচার অনুষ্ঠানগুলো, সেগুলো ওই সময়টাতে খুব মিনিংলেসলি করা হতো। মানে ব্যাপারটা হচ্ছে, বর্তমানে আমরা দেখি না অনেক জায়গায় অনেক রাজনৈতিক বিভিন্ন আচার অনুষ্ঠান হয় যেগুলোর দরকার নেই, কিন্তু ওইগুলো করলে একটু টাকা পয়সা পাওয়া যায়, টাকা পয়সা মেরে দেওয়া যায়। এই ব্যাপারটা এরকম যে ওই সময়টাতে অনেক ধর্মীয় আচার অনুষ্ঠান যেগুলোর দরকার নেই সেগুলো করা হতো, এবং সেগুলো করা হতো, হ্যাঁ গ্রুপে দিয়ে দেব, এবং সেগুলো করা হতো
তোমার মিনিংলেসলি, মানে কোনো মিনিং নাই কিন্তু একটা দিবস পালন করছে এবং ধর্মীয় আচার আচরণ পালন করছে, কারণ কি ওখান থেকে কিছু টাকা মেরে খেতে পারবে। তো এটা একটা কারণ ছিল। তো এই মানে এই কারণগুলোর কারণেই, মানে আমি কারণগুলোর কারণেই বলছি, এইগুলোর কারণে আসলে এই যারা একদল ছিল, যারা ইংল্যান্ডের লোকেরা, তারা কি করেছিল, চাচ্ছিল যে আচ্ছা আমরা ওই চার্চের সঙ্গে আর থাকবো না। এরপরে কালচারাল কারণ ছিল, কালচারাল বা সাংস্কৃতিক যে কজ, সেটা হচ্ছে the study of Hebrew and Greek enabled scholars to read the Holy Scriptures in the language in which the original had been written. আচ্ছা, বলা হচ্ছে যে অরিজিনাল যে বাইবেল সেটা তো শুরুতে হিব্রু ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল। তো এখানে এই কথাটাই বলছে যে ওই সময়ের স্কলাররা তারা হিব্রু ভাষা এবং গ্রিক ভাষা তারা পড়তে পারতো, যারা তারা পড়া শুরু করেছিল, এবং সেই ভাষায় লিখিত হোলি স্ক্রিপচার বা ধর্মীয় যে বইগুলি সেগুলো তারা পড়া শুরু করলো, কারণ এগুলো হচ্ছে হিব্রু এবং গ্রিক ভাষায় লেখা ছিল। তো এটা পড়ার ফলে তারা যেটা হলো যে তারা অরিজিনাল যে বই, অরিজিনাল যে বাইবেল, সেটা তারা পড়তে শুরু করে দিল। এবং এর ফলে অনেক সময় যেটা হতো যে এই ক্যাথলিক চার্চের যে পোপ বা ক্লার্জি যারা ছিল তারা বোঝাতো, ভুলভাল বোঝাতো আর কি, যে আরে এটাই তো হচ্ছে বাইবেলে আছে, কারণ সাধারণ মানুষ পড়তে পারতো না বা তাদেরকে পড়ার জন্য উৎসাহিত করা হতো না। এর ফলে আবার এগুলো হিব্রু বা গ্রিক ভাষায় ছিল, এর ফলে হচ্ছে মানুষ আসলটা জানতো না এবং তারা ওইটাকে বিশ্বাস করে নিত। আচ্ছা, এরপরে দেখো পলিটিক্যাল যে কারণ, সেটা পলিটিক্যাল কারণের ভেতরে রয়েছে দ্য কিং ওয়ার ইনক্রিজিং দেয়ার পাওয়ার ওভার দেয়ার ওন পিপুল অ্যান্ড অলসো এগেনস্ট দ্য পোপ অ্যান্ড দ্য এম্পারার। বলছে যে ওই সময় যে কিংগুলো ছিল, যে রাজার যারা ছিল, শাসক যারা ছিল বিভিন্ন দেশের, তোমরা জানো যে ক্যাথলিক যখন ছিল, ক্যাথলিক চার্চ, তখন এই ইটালির যে রোম, সেই রোমে বর্তমানে যে ভ্যাটিকান সিটি যেটা আর কি, সেই চার্চের আন্ডারেই গোটা ইউরোপের সব দেশগুলি ছিল। তো সেই দেশগুলির ভেতরে যেমন স্পেন ছিল, জার্মানি ছিল, ফ্রান্স, ইংল্যান্ড, এগুলো সবই ছিল। সেই সব দেশের যে শাসকরা তারা তাদের পাওয়ারটা বৃদ্ধি করেছিল, মানে জনগণের উপরে তাদের যে আধিপত্য সেটাকে বৃদ্ধি করলো, বা জনগণের উপরে মানে তারা বিশ্বাসী হলো আর কি, জনগণকে তাদের ফরে নিয়ে আসতে পারলো। এবং তারা কি করলো, এই পোপ এবং পোপের যে ভক্ত সমর্থক যে এম্পারার বা সম্রাট যারা রয়েছে তাদের এগেনিস্টে তারা কাজ করা শুরু করলো। তো এটা একটা পলিটিক্যাল কজ ছিল। আরেকটা কারণ ছিল হোয়েন দ্য রিফরমেশন বিজ্ঞান, যখন রিফরমেশন শুরু হলো, সাম মনার্কস ব্রোক কমপ্লিটলি অ্যাওয়ে ফ্রম দ্য পোপ। যখন এই রিফরমেশন শুরু হলো তখন কিছু রাজত্ব, এই মনার্কি, সেগুলো ভেঙে পড়েছিল এই পোপের যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ থেকে, পোপের নিয়ন্ত্রণ থেকে তারা বের হয়ে গিয়েছিল। তো এটা হচ্ছে পলিটিক্যাল একটা কারণ। এরপরে ইকোনমিক কারণ, অ্যাজ দ্য ক্রিটিক্স অ্যাজ দ্য সিটিজ গ্রিউ ওয়েলদি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট, যেহেতু ওই সময় শহরগুলি সম্পদশালী হচ্ছিল এবং স্বাধীন হয়ে যাচ্ছিল, দে থ্রিউ অফ দ্য কন্ট্রোল অফ দ্য লোকাল লর্ডস অ্যান্ড প্রিন্স বিশপ। তারা কি করেছিল, তারা হচ্ছে ছুঁড়ে ফেলতেছিল লোকাল ল্যান্ডলর্ড, তারপরে লোকাল যে প্রিন্স যারা রয়েছে বা বিশপ যারা রয়েছে তাদের কন্ট্রোল থেকে তারা বের হয়ে যাচ্ছিল, তারা আর তাদেরকে মানছিল না। তো এটাও একটা কারণ হচ্ছে এই আমাদের রিফরমেশন ঘটার আর কি কারণ। আচ্ছা, এবার আমরা জানবো রিফরমেশনের ইম্প্যাক্ট। প্রথমে কি জানলাম রিফরমেশন কি, এটাকে আরো বড় করা যাবে, এটাতে তোমরা তোমাদের বই থেকে বা বিভিন্ন জায়গা থেকে তোমরা এটা বড় করতে পারবা। আবার রিফরমেশনের কারণ এবং রিফরমেশনের হচ্ছে ইম্প্যাক্টটা আমরা কিছুটা লিটারেচারের উপরে দেখবো, এবং মানে মূলত লিটারেচারের উপরে ইম্প্যাক্টটা কি সেটা। আচ্ছা, প্রতিবার এই শীত আসলে আমি একটা করে ভুল করি শীতের শুরুতেই, এবারও সেটা করেছি। এই 5-7 দিন আগে একদিন পাকা পেঁপে খেয়েছি এবং খুব বেশি পরিমাণে খেয়ে ফেলেছি, আর ওখান থেকেই ঠান্ডাটা লাগছে। ওকে, দেখো,
The process witnessed the breakaway of the Catholic Church headed by the Roman Pope of Rome আর কি বলছে। এই যে প্রসেসটা, রিফরমেশনের যে প্রসেস, এই প্রসেসটার কারণে যেটা ঘটলো বা এই মুভমেন্টের কারণে যেটা ঘটলো, সেটা রোমান ক্যাথলিক যে চার্চ ছিল, যেটাতে পোপ কন্ট্রোল করত, সেইটা ভেঙে গেল। ভেঙে গেল বলতে কিন্তু চার্চের বিল্ডিং ভেঙে পড়লো এরকমটা না, কিন্তু চার্চের যেই একটা কাঠামো ছিল সেই কাঠামোটা ভেঙে গেল। The Protestant Church of England was thus established and the English monarch became its supreme lord. এর ফলে যেটা ঘটলো, এই যে ক্যাথলিক চার্চটা ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে ইংল্যান্ডে একটা প্রোটেস্ট্যান্টরা তারা একটা চার্চ হচ্ছে প্রতিষ্ঠা করলো, এবং এটা প্রতিষ্ঠা করার ফলে যেটা হলো যে মানে এই চার্চগুলোর প্রধান হলো হচ্ছে ইংল্যান্ডের যে রাজা ছিল বা ওই সময়ের আমরা বলতে পারি কুইন এলিজাবেথ, সে এলিজাবেথ হচ্ছে এখানকার প্রধান হলো। Other consequences included the dissolution of monasteries. এরপরে অন্যান্য আরো কিছু ইম্প্যাক্ট ছিল বা ফলাফল ছিল, সেটা হচ্ছে যেমন মনাস্ট্রি বা মঠ বা সন্ন্যাসীদের যে আস্তানা বা যেই হচ্ছে নিয়ম কানুন বা যেগুলো, সেগুলো ভেঙে পড়লো। দ্য অ্যাবলিশন অফ ম্যাস, এবং ম্যাস নামে ওই সময় একটা রিলিজিয়াস একটা নিয়ম কানুন ছিল, সেটা ভেঙে গেল। The use of English language in services and the Bible used, এবং ওই সময় ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বিভিন্ন সরকারি বা দাপ্তরিক কাজকর্মে ব্যবহার হতে শুরু করলো, এবং বাইবেল লেখার ক্ষেত্রেও এটা ইউজ হতে থাকলো। দ্য রিপ্লেসমেন্ট অফ অল্টার্স উইথ কমিউনিয়ন টেবিল, এটা কি জিনিস আমি কোথাও খুঁজে পাইনি যে এটা আসলে কি জিনিস। তো এটা আমরা ধরে নিতে পারি যে কোনো একটা কমিউনিয়ন, একটা টেবিল বা একটা পরিষদ যেখানে আলাপ আলোচনা করে, এরকম একটা জায়গায় কোনো একটা কিছু হয়তো রিপ্লেস, কোনো একটা আইন কানুন কিছু একটা রিপ্লেস হয়েছে। and general doing away of the more decorative and showy elements of Catholicism, এবং আরো অনেক কিছুই যেগুলো অনেক ডেকোরেটিভ ছিল এবং শোই মানে লোক দেখানো ছিল রোমান ক্যাথলিকদের, সেই সব কিছুই আসলে ভেঙে পড়লো। এটা হচ্ছে একটা জেনারেল ইম্প্যাক্ট। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে এই মানে লিটারেচারের উপরে কি ইম্প্যাক্ট ছিল সেটা। আচ্ছা, তার আগে বলি সেটা হচ্ছে রিফরমেশনের সময়ের যে লিটারেচার, সেই লিটারেচারের সবচেয়ে বড় লিটারেচারই হচ্ছে ওই সময় বাইবেল ট্রান্সলেশন করা। বাইবেল ট্রান্সলেশন করাটাই হচ্ছে ওই সময়ের বড় লিটারেরি ওয়ার্ক বলতে পারো। তারপরে ওই সময় আরো ছিল, যেমন ওই সময়টাতে তোমার উইক্লিফই আসলে মূলত বাইবেলটা ট্রান্সলেট করেছিল। এরপরে ছিল হচ্ছে তোমার জন মিল্টনের যে রাইটিং গুলো, জন মিল্টন নিজেও একজন প্রোটেস্ট্যান্ট ছিলেন। তারপরে আরো অনেকেই ছিলেন, ড্যানিয়েল ডিফোর যে রাইটিং রবিনসন ক্রুসো, সেটাও ছিল। সো দেখো, this emphasis the individual interiority had a strong impact on English literature. আচ্ছা, রিফরমেশনের ফলে যেটা হলো যে একটা মানুষের ব্যক্তি ভেতরের মানে মানুষের ভেতরের মানবিকতার যে দিকটা বা মানবিক যে গুণাবলীর দিকগুলো, সেগুলো উপরে এমফাসিস দেওয়া শুরু হলো রিফরমেশনের পরে, এবং এর ফলে যেটা হলো যে ইংলিশ লিটারেচারের ক্ষেত্রেও এটা একটা স্ট্রং ইম্প্যাক্ট ফেলতে থাকলো। Because authority shifted to the Bible and sola scripture, and because people were meant to read the Bible themselves, it was translated into English first via many unauthorized translations such as the Geneva Bible, and finally in the authorized but more conservative King James version. আচ্ছা, এই যে মানুষের ভেতরে মানে ইংলিশ লিটারেচারের ভেতরে যে যে একটা প্রভাব পড়তে থাকলো ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ব্যক্তির মনের দিক থেকে তার আলোকিত হওয়ার কারণে, সেটা কিভাবে পড়তে থাকলো? কারণ হচ্ছে ওই সময়টাতে বাইবেল ট্রান্সলেশন হলো, এবং বাইবেল ট্রান্সলেশন হওয়ার পরে এই যে এখানে আমরা একটা কারণ দেখতেছিলাম যে ইংলিশ প্রিন্টিং প্রেস কিভাবে দায়ী রিফরমেশনের।
তো বলা হচ্ছে যে ওই সময় অনেকেই, বিশেষ করে জন উইকলিফ, তারপর আরো বেশ কয়েকজন, টিন্ডেল নামে আরো একজন রাইটার, এরা কি করেছিল, বাইবেলটা ইংলিশে তারা ট্রান্সলেট করলো। ট্রান্সলেট করার পরে তারপরে যেটা করলো কি, তারা ট্রান্সলেট করলে তো একটা শুধু ম্যানুস্ক্রিপ্ট হলো, কিন্তু যখন প্রিন্টিং প্রেস আবিষ্কার হয়ে গেল তখন এটা ব্যাপক পরিমাণে প্রেসে, মানে ছাপাখানায় ছাপা হতে থাকলো। এর ফলে এটা কি হলো, মানুষের দোরগোড়ায় এটা পৌঁছে যেতে থাকলো, সাধারণ মানুষ পেতে থাকলো, এবং সাধারণ মানুষকে বলা হলো যে তোমরা পড়াশোনা করো, তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে। তখন সাধারণ মানুষ পড়াশোনা শুরু করে দিল, এবং এর ফলে যেটা করলো যে এই বাইবেলের সঠিক যে নিয়ম কানুনগুলি তারা সব জানতে পারলো, এবং জানতে পারার কারণে তারা মূলত রোমান ক্যাথলিকদের এগেনিস্টে চলে গেল। তারা দেখলো যে আসলে ক্যাথলিক যে পোপ বা আরো যারা ক্লার্জি ছিল তারা এতদিন তাদেরকে মানে ভুলভাল বুঝিয়েছে। সেই কথাটাই বলছে যে বিকজ অথরিটি শিফটেড, এরপরে বাইবেলের অথরিটি বা বাইবেলের উপরে যে হচ্ছে এতদিন যে সাধারণ ভাবে আমাদেরকে বোঝাতো সেটা শিফট হয়ে অরিজিনাল যে বাইবেল বা সোলা স্ক্রিপচার সেইটাতে আর কি চলে গেল। এবং সাধারণ মানুষ কে বোঝানো হলো যে তোমরা নিজেরা বাইবেল পড়তে থাকো। পিপুল আর মেন টু রিড দ্য বাইবেল দেমসেলফ, তারা নিজেরাই বাইবেল পড়তে থাকলো। এবং কারণ হচ্ছে যে বাইবেল ইংলিশে ট্রান্সলেট হলো, এবং প্রথম দিকে অনেকভাবে বিভিন্নভাবে আর কি বাইবেল ট্রান্সলেশন হলো। বিশেষ করে যেমন একটা উদাহরণ বলছে জেনেভা বাইবেল একটা নাম, এরকম একটা মানে ইয়ে হয়েছিল, ট্রান্সলেশন হয়েছিল। কিন্তু ফাইনালি যেটা হলো যে একটা অথরাইজড একটা অথরিটির মাধ্যমে এইটা পাবলিশ হতে থাকলো। বিশেষ করে কনজারভেটিভ যে কিং ছিল সেই সময় জেমস, সেই জেমসের নামে একটা জেমস ভার্সন নামে একটা হচ্ছে বাইবেল, ট্রান্সলেটেড বাইবেল আর কি আসলো। দেখো বলছে যে লিটারেসি ওয়াজ এনকারেজ সো দ্যাট পিপল কুড রিড দ্য বাইবেল, ওই সময় পড়াশোনাটাকে এনকারেজ করা হলো যাতে করে সাধারণ মানুষ বাইবেল নিজেরাই পড়তে পারে। পিপল ওয়ার অলসো এনকারেজ টু কিপ জার্নালস ইন অর্ডার টু এক্সামিন দেয়ার কনসাইন্স and make sure they were not falling away from God's will in any way. সাধারণ মানুষকে এনকারেজ করা হলো যে তারা যাতে করে জার্নাল রাখে বা জার্নাল লেখা শুরু করে, মানে লেখা এবং পড়া এটা যাতে শুরু করে, এবং তারা যাতে করে এক্সামিন করতে পারে, পরীক্ষা করতে পারে তাদের বিবেক বিবেচনা এই জিনিসগুলোকে। এবং একই সঙ্গে আরেকটা জিনিস নিশ্চিত করতে বলা হলো, সেটা হচ্ছে যে তোমরা সবসময় গডের যে উইল সেই উইলের ভেতরেই থেকো, মানে গডের যে ইচ্ছা, এক কথায় ধর্মের যে বিষয়গুলি সেগুলো তোমরা মান্য করে চলিও, এটাও আর কি বোঝানো হলো জনগণকে। মেনি সিটিস, ও সরি এটা ক্রিটিক্স, সিটি একটা জায়গায় কোথায় যেন পেলাম আর কি। Many critics have attributed the rise of the English novel to the interiority encouraged by this kind of confessional journal. আচ্ছা, অনেক ক্রিটিকরা অ্যাট্রিবিউট করতে লাগলো বা বলতে লাগলো যে এই যে রাইজ অফ ইংলিশ নোভেল টু দ্য ইন্টেরিয়রিটি, অর্থাৎ যারা এই যে যেসব মানুষকে বলা হলো তোমরা বই পড়ো, তোমরা তোমাদের হচ্ছে তোমরা গডের প্রতি তোমাদের যে আত্মনিয়োগ সেটা বাড়াও, গডের উইল অনুযায়ী তোমরা চলো, এই যে এইভাবে যে মানুষকে বোঝাতে থাকা হলো, এইটার ফলে মানুষ এনকারেজড হলো এবং তারা কি হলো কনফেশনাল জার্নালিং শুরু করে দিল। কনফেশনাল জার্নালিং বলতে কনফেশনাল হচ্ছে নিজের পাপ স্বীকার করে বিভিন্ন লেখালেখি করা, তারপরে বিভিন্ন লেখা পড়া, এই জিনিসগুলো তারা করতে থাকলো। সো নোভেলস সাচ অ্যাজ রবিনসন ক্রুসো আর বেসড অন দিস ফরম্যাট। এবং একটা নোভেল যেটা তোমরা ড্যানিয়েল ডিফোর রবিনসন ক্রুসো, এটা তোমরা মেবি 4th ইয়ারে উঠলে পাবা, 4th ইয়ারে এটা রয়েছে। সো এই রবিনসন ক্রুসো হচ্ছে এই ফরম্যাটেই লেখা। রবিনসন ক্রুসোতে আমরা দেখেছি যে একজন নাবিক, সে সমুদ্রে বেরিয়ে পড়ে এবং সমুদ্রে বেরিয়ে পড়ার পরে তার জাহাজ ডুবে যায় এবং একটা সময় সে একটা দ্বীপে গিয়ে ওঠে এবং সেই দ্বীপে গিয়ে প্রায় 27-28 বছর সেখানে বন্দি থাকে, মানে কোনোভাবে ওখান থেকে বের হতে পারছিল না। পরে শেষ পর্যন্ত গিয়ে এটা সে বের হয়ে আসে। 3rd ইয়ারে আছে না? আচ্ছা, 3rd ইয়ারে আছে রবিনসন ক্রুসো, গালিভার্স ট্রাভেলস, ও দুইটাই, হ্যাঁ দুইটাই 3rd ইয়ারে আছে। রবিনসন ক্রুসো, গালিভার্স ট্রাভেলস এগুলো 3rd ইয়ারে আছে। আচ্ছা, নোভেলস সাচ অ্যাজ রবিনসন ক্রুসো আর বেসড অন দিস ফরম্যাট, অর্থাৎ এই ফরম্যাটেই রবিনসন ক্রুসো যে নোভেলটা এটা লেখা হয়েছে। ফরম্যাটটা কি? এজ এ কনফেশনাল জার্নালিং, মানে পাপ স্বীকার করা। তোমরা যদি যারা পড়েছো রবিনসন ক্রুসো তারা জানো যে রবিনসন শেষ পর্যায়ে গিয়ে অনুতাপ করছে, গডের কাছে ক্ষমা চাইছে।
And the confessional format can even be traced in such later works as Wordsworth the Prelude. ঠিক এরকম কনফেশনাল আরেকটা মানে এই ফরম্যাটে আরেকটা লেখা যেটা হচ্ছে পরবর্তীতে আর কি রোমান্টিকে এসে যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের প্রিলিউড, এটাও হচ্ছে এই কনফেশনাল রাইটিং। দ্যাট মিনস এই প্রিলিউডটা তিনি লিখেছিলেন মূলত ওই রিফরমেশন যে প্রভাব সেই প্রভাব থেকেই। ইন হুইচ দ্য ন্যারেটর লাইকেন্স হিমসেলফ টু এ প্রফেট অ্যান্ড এমবার্কস। আচ্ছা এইটুকুর দরকার নেই, জাস্ট এইটুকু হলেই হবে। ওইটুকু বলতে গেলে আবার হচ্ছে রোমান্টিক এজ চলে আসতেছে। Okay, last key, of course, closer in time of the Reformation to the Reformation, Protestant poems such as Milton's Paradise Lost had a profound influence on English literature, as did language of the King James Bible. বলছে যে অফকোর্স আমরা রিফরমেশনের যত মানে কাছে আমরা চিন্তা করি না কেন বা যাই, আমরা যদি একটু দেখি তাহলে দেখবো যে প্রোটেস্ট্যান্ট একজন রাইটার সে হচ্ছে মিল্টন, তার একটা পোয়েম, তার অনেকগুলি পোয়েম রয়েছে, তার ভিতরে একটা পোয়েম হচ্ছে প্যারাডাইস লস্ট, সেটার একটা প্রফাউন্ড ইনফ্লুয়েন্স রয়েছে ইংলিশ লিটারেচারের ওপরে। মানে এই প্যারাডাইস লস্টেরই একটা ইনফরমেশন মানে প্রভাব রয়েছে পুরো ইংরেজি সাহিত্যে। ঠিক তেমন একটা প্রভাব, যে প্রভাবটা ছিল জেমসের বাইবেলের, ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপরে জেমসের বাইবেলের যেরকম প্রভাব, ঠিক তেমনি এই ইংলিশ লিটারেচারে এই হচ্ছে প্যারাডাইস লস্টের এরকম একটা প্রভাব রয়েছে। আচ্ছা, এরপরে তোমরা কনক্লুশন দিয়ে দিবা। কনক্লুশনটা আমি সবসময় বলি যে ইন্ট্রোডাকশনারি একটা হয় হচ্ছে শ্যাডো কপি, আর ওইখানে লিখতে হয় হচ্ছে তোমার নিজস্ব একটু মতামত। সো এরপরে এভাবে কনক্লুশনটা দিয়ে দেবা, তাহলেই হবে। আচ্ছা, এটুকুই আলোচনা। এবং আমি যেটা বলছিলাম যে এই প্রশ্নটা খুব বেশি বড় না, তবে আমার মনে হয় এটুকু লিখতে তোমাদের মনে হয় 10-15 মিনিটে লেখা হয়ে যাবে। এখানে কত 400-450 ওয়ার্ড আছে, 10-15 মিনিটে লেখা হয়ে যাবে। তবে আমি চিন্তা করতেছি যে এটার উপরে একটা নোট লিখবো এবং লিখে তোমাদেরকে দিব, যাতে করে তোমরা ভালো করে লিখতে পারো। এই রিফরমেশন মুভমেন্ট হোক বা যে কোনো মুভমেন্ট যদি কখনো তোমার পরীক্ষায় আসে, তাহলে এটাকে তোমরা বানিয়ে লিখতে পারবা। বানিয়ে লিখবা হচ্ছে শুরুতে 3টে স্ট্রাকচার বানায় নিবা। সেটা হচ্ছে কারণ, মানে এটা কি, কেন হয়েছিল, কারণটা কি, এবং লিটারেচারের উপর ইম্প্যাক্টটা কি এটা বলবা। এবং ইম্প্যাক্ট বলতে গিয়ে ওখানে কিছু রাইটার এবং তাদের হচ্ছে রাইটিং এর নাম উল্লেখ করবা, তাহলেই হবে। এখানে যেমন আমরা দেখলাম যে বাইবেলের জেমসের যে বাইবেল সেটা আমরা দেখতে পেলাম, আরেকটা হচ্ছে জন উইক্লিফের যে বাইবেল সেটাও এখানে উল্লেখ করতে হবে। এটা তোমরা বিভিন্ন বইতে পেয়ে যাবে। সেটা হচ্ছে জন উইক্লিফও ওই সময় হচ্ছে বাইবেলটা ট্রান্সলেট করেছিলেন। আচ্ছা, এটার সামারি আরেকবার বলছি আমি, তবে আরেকবার আমি না বলার চেয়ে তোমরা যখন এটা হচ্ছে করবা, কি বলে, এটা যখন ভিডিওটা আরেকবার শুনবা তখন এটা হয়ে যাবে। তবে তারপর আমি আরেকবার বলছি, আমাদের আছে এখনো 7 মিনিট, আমি 7 মিনিটের মধ্যেই শেষ করব এবং এরপরে আমি আরেকবার জয়েন করাবো না আজকে। দেখো, বলছে যে ইংলিশ রিফরমেশন মুভমেন্ট এটা কি আমরা শুরুতে জানি। ইংলিশ রিফরমেশন মুভমেন্ট হচ্ছে একটা ধর্মীয় আন্দোলন, যে আন্দোলনের মাধ্যমে এই রোমান যে ক্যাথলিক চার্চ, সেই চার্চের মানে আমরা ওটা একটা সমাজ যদি ধরি, তাহলে কি হয়, ওই সমাজটা ভেঙে গেল, ভেঙে গিয়ে আরেকটা সমাজ তৈরি হলো। সেই সমাজটা হচ্ছে ইংল্যান্ডে, এবং এই সমাজের লোকদেরকে বলা হতে থাকলো প্রোটেস্ট্যান্ট, এবং ওইটা তো ক্যাথলিক রয়েছে। তো তারা কি করলো, তারা ইংল্যান্ডে একটা চার্চ প্রতিষ্ঠা করলো এবং তারা রোমান ক্যাথলিক যে পোপ এবং সেই যে চার্চ, সেই চার্চের কন্ট্রোল থেকে তারা বের হয়ে আসলো। এবং বের হয়ে আসার পরে তাদের যে অ্যাক্টিভিটি তারা চালাতে থাকলো। তাদের এই যে বের হয়ে আসা, সেটার কারণ কি ছিল, এখানকে তার অনেকগুলো কারণ ছিল। সেটা হচ্ছে প্রিন্টিং প্রেসের আবিষ্কার, তারপরে বাইবেলের সার্কুলেশন বা বাইবেলের ট্রান্সলেশন, এরপরে নলেজ এবং আইডিয়ার ট্রান্সমিশন ঘটলো, মানে ওল্ড নলেজগুলো সাধারণ মানুষ জানতে থাকলো, কারণ একই সময় রেনেসান্স হয়েছে। সো এটা হতে থাকলো। এরপরে হচ্ছে আপার ক্লাস এবং মিডল ক্লাসের মানুষগুলো শিক্ষিত হতে থাকলো, তারা পড়াশোনা শুরু করলো, বাইবেল তারা জানতে থাকলো। ও আচ্ছা, আমি মাইক্রোফোনটা মাথার উপরে নিয়ে ফেলেছি,
এটা মুখের সামনে রাখার কথা। আচ্ছা, এখন মনে হয় ক্লিয়ার আছে। আচ্ছা, এর আরো বেশ কিছু কারণ ছিল। একটা হচ্ছে রিলিজিয়াস কারণ। রিলিজিয়াস কারণের এই যে এটা যে চার্চ হচ্ছে করাপ্টেড ছিল টাকা পয়সা রিলেটেড যে কোনো বিষয়ে, এবং আরো যে এটা ছিল যে অহেতুক টাকা পয়সা খরচ করে বিভিন্ন অনুষ্ঠান, আচার অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠানের নামে চালিয়ে দিত। এটা একটা কারণ। সাধারণ মানুষ পরে যখন বাইবেল পড়লো তারা বুঝতে পারলো যে আচ্ছা এগুলো তো অহেতুক করতেছে, তো তখন এইটার এগেনস্টে প্রোটেস্ট্যান্টরা প্রোটেস্ট করা শুরু করলো। এরপরে কালচারাল কারণ ছিল। কালচারাল কারণের ভেতরে এইটা বলছে যে হিব্রু ভাষায় এবং গ্রিক ভাষায় যেহেতু আগে বাইবেল বা বিভিন্ন স্ক্রিপচার ছিল, পরবর্তীতে ইংলিশে যখন ট্রান্সলেট হলো তখন সাধারণ মানুষ এটা পড়তে শুরু করলো, তো এটাও একটা কারণ ছিল। এরপর পলিটিক্যাল ইস্যু। পলিটিক্যাল ইস্যুর ভেতরে বলছে যে ওই সময়ের রাজা যারা ছিল তাদের পাওয়ারটা বাড়তে থাকলো, তারা সাধারণ মানুষের উপরে তাদের কন্ট্রোল বাড়তে থাকলো, এবং একই সময়ে পোপ এবং অন্যান্য এম্পায়ার যারা ছিল তাদের এগেনস্টে তারা এই পাওয়ারটাকে কাজে লাগালো। এবং আরও যেটা বলছে যে রিফরমেশন শুরু হওয়ার সময়, ওই সময়টাতে অনেক মানে পোপের আন্ডারে অনেক যে মনার্কগুলো ছিল, রাজত্বগুলো ছিল আমরা বলতে পারি, সেই রাজত্বগুলো ভেঙে গেল। এরপরে ইকোনমিক কজ ছিল। ইকোনমিক কজের ক্ষেত্রে বলছে যে ওই সময় যে সিটিসগুলো ছিল, শহরগুলো ছিল, তারা অনেক সম্পদশালী হতে থাকলো, স্বাধীন হতে থাকলো, এবং এর ফলে যেটা ঘটলো তারা ওই ওই সময় যে ল্যান্ড লর্ড বা লোকাল লর্ড বা প্রিন্স বা বিশপ যারা ছিল তাদের কন্ট্রোল থেকে নিজেদেরকে ছাড়িয়ে নিতে থাকলো। তো এটা হচ্ছে কারণ এই রিফরমেশনের। এরপরে ইম্প্যাক্ট অফ রিফরমেশন। আচ্ছা, ইম্প্যাক্ট অফ রিফরমেশনের ক্ষেত্রে বলছে যে আমার শুরুতেই যেটা হলো যে একটা চার্চ প্রতিষ্ঠা হলো ইংল্যান্ডে, এবং তারা ক্যাথলিক যে চার্চ সেখান থেকে তারা বের হয়ে আসলো। এরপরে যে ইংল্যান্ডের যে চার্চ, সেই চার্চের প্রধান হলো হচ্ছে ইংল্যান্ডের যে কিং বা কুইন, বা সেই সময় আমরা যেটা জানবো যে কুইন এলিজাবেথ। এলিজাবেথ তো পরে, এটা মূলত আরো আগে পঞ্চদশ শতকে। এখানে 16 শতক বলছে না, 16 শতক বলতে 1500 সাল থেকে 1600 সাল পর্যন্ত। তো আমরা জানি 1558 সালের দিকে হচ্ছে কুইন এলিজাবেথ আসে, তো তার আগেই এটা শুরু হয়েছিল। এরপরে অনেক মনাস্টারি বা যে মঠগুলো বা সন্ন্যাসী যেগুলো ছিল সেগুলো সব নষ্ট হতে থাকলো, ধ্বংস হতে থাকলো। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বা বাইবেল, ইংলিশ ল্যাঙ্গুয়েজ বিভিন্ন সার্ভিসে ইউজ হতে থাকলো, অফিসিয়াল দাপ্তরিক কাজে বাইবেলগুলো ট্রান্সলেটেড হতে থাকলো। এরপরে রোমান ক্যাথলিকদের যে সই এবং ডেকোরেটিভ যে মনোভাব সেগুলো মানুষের সামনে উপস্থাপিত হলো, এবং এগুলোও তখন ধ্বংস হতে থাকলো আর কি। মানে তারা আর এরকমটা করতে পারছে না, এরকম একটা অবস্থা তৈরি হলো। আচ্ছা, এর এর একটা আরেকটা প্রভাব ছিল, সেটা হচ্ছে যে ইমফ্যাসিস অন ইন্ডিভিজুয়াল ইন্টেরিয়রিটি। ইন্টেরিয়রিটি হচ্ছে, তোমরা একটা টার্ম পাবা এই এলিজাবেথান এজেই বা রেনেসান্স এজে, সেটা হচ্ছে হিউম্যানিজম। তো এই হিউম্যানিজমটাই হচ্ছে, এই হিউম্যানিজমেরই সংজ্ঞা হচ্ছে এটা। তো এই হিউম্যানিজমটা ওই সময়টাতে চলতে থাকলো, এবং এইটার একটা ইম্প্যাক্ট পড়লো ইংলিশ লিটারেচারে। এবং এর কারণ হচ্ছে যে সাধারণ মানুষ তখন বা ওই ওই সময়ের জনগণ তারা বাইবেলের প্রতি তাদের অথরিটিটা শিফট করলো, ওই পোপের কন্ট্রোল বা ক্লার্জিদের কন্ট্রোল বাদ দিয়ে তারা বাইবেলটাকেই তাদের হচ্ছে স্ক্রিপচার বা তাদের একটা বই হিসাবে আর কি, যে বইকে তারা ফলো করবে সেটা হিসেবে নিল আর কি। এতদিন তো মানুষের মুখের কথাই করতো। তারপরে বলছে যে তারা বাইবেল পড়তে শুরু করলো, এবং বাইবেল ওই সময় ইংলিশে ট্রান্সলেট হতে থাকলো ব্যাপক পরিমাণে। এবং বাইবেল নিজেই তখন একটা হচ্ছে, তোমরা তোমরা জানো যে আসলে সব ধর্মীয় বই কিন্তু কাইন্ড অফ লিটারেচার। সো এইটা হলো, এবং এর ফলে যেটা হলো যে ওই সময় একটা সবচেয়ে বড় যে ভার্সানটা বাইবেলে সেটা হচ্ছে জেমস ভার্সান নাম দেওয়া হলো, এবং সেটার প্রভাব আর কি তাদের উপর পড়তে থাকলো, সাধারণ মানুষ সেটাকে ফলো করতে থাকলো। এরপরে কিছু লিটারেচার, মানে সাধারণ মানুষকে ওই সময়টাতে পড়াশোনা করতে বলা হলো, সাধারণ মানুষ পড়াশোনা করলো, তারা বিভিন্ন কনফেশনাল জার্নাল লেখা শুরু করলো, বা নিজেদের পাপ বা এই জাতীয় বিষয়গুলো দিয়েই তারা আত্মস্বীকৃতির মাধ্যমে, সেগুলো লেখালেখির মাধ্যমে তারা সাহিত্য রচনা শুরু করলো। এর একটা এক্সাম্পল হচ্ছে রবিনসন ক্রুসো। এরপরে পরবর্তীতে রয়েছে হচ্ছে প্যারাডাইস লস্ট, মিল্টনের এই জাতীয় পোয়েম। তারপরে রয়েছে হচ্ছে
এই কি বলছে আরেকটা, এই যে ওয়ার্ডসওয়ার্থের, এটা লেটার আর কি, পরবর্তীতে এটার প্রভাব এই যে ওয়ার্ডসওয়ার্থের প্রিলিউডের ভেতরেও ছিল। আচ্ছা, সো এই হচ্ছে আলোচনা আমার। এই ভিডিওটা আর 1 মিনিট পরে কেটে যাবে। সো তোমরা আজকে একটু কনসিডার করো, আমরা সামনের দিনে আবার আরেকটা প্রশ্ন নিয়ে ডিটেল পড়াশোনা করব। আর তোমরা যারা একটু মানে পড়াশোনা করছো তারা এগুলো লিখে গ্রুপে দেওয়ার চেষ্টা করো। আর যদি মন না চায় দিও না, সেটাও সমস্যা নেই। তবে একটা জিনিস, তোমরা গ্রুপে সার্চ করে কিন্তু এটা পাবে। হ্যাঁ, গ্রুপে সার্চ করে, এটা আমি সার্চ করতে করতে হয়তো লাইনটা কেটে যাবে, এখানে সার্চ করলে রিফরমেশন সম্পর্কে তোমরা পেয়ে যাবা। এখান থেকে অনেকেই এর আগে লিখেছে লিখেছে এবং তাদের অনেক ইয়ে রয়েছে। এই দেখো, তোমাদের সঞ্জিদা লিখেছিল এর আগে, এর নোট রয়েছে। তারপর আরো অনেকের নোট রয়েছে, বোরহানুদ্দিনের নোট রয়েছে। এই নোটগুলো তোমরা কালেক্ট করে পড়তে পারো। এই যে জেমি, লাইলা আক্তার জেমির নোট রয়েছে, এগুলো তোমরা পড়তে পারো। আর তোমরাও সবাইকে অনুমতি দিও, কারণ সবাই যাতে পড়তে পারে। সোহেলি শারমিন, সেও লিখেছিল। আচ্ছা, এই যে লাইনটা কেটে গেছে, আমি আমি যেটা বলছিলাম যে কেটে যাবে, তো কেটে গেলে আর স্টার্ট করব না। সো আমি সেটাই করছি, যে আমি আর তোমাদের ক্লাসটা দ্বিতীয়বার যে জয়েন করাই সেটা করালাম না। তোমরা তোমরা আজকে এ পর্যন্তই। আমরা সামনের দিনে আবার জয়েন করবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, সে পর্যন্ত ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।